এই পার্টটা ইনভেন্টরি জিনিসটা কি? ইনভেন্টরিটা হচ্ছে আপনার গুদামে র ম্যাটেরিয়াল এবং সেমি ফিনিশ প্রোডাক্ট অথবা ফিনিশ প্রোডাক্ট বিক্রির আগ পর্যন্ত থাকে, তাই না? তিন ভাবে থাকে, তিন রকম স্টেজে থাকে না গুদামে? বিক্রির আগে কি থাকতে পারে? র ম্যাটেরিয়াল থাকতে পারে, সেমি ফিনিশ থাকতে পারে, ফিনিশ প্রোডাক্ট থাকতে পারে। এই তিন ধরনের প্রোডাক্ট আপনার গুদামে যখন থাকে সেটাকে বলা হচ্ছে ইনভেন্টরি, ঠিক আছে? বিক্রি হওয়ার আগে পর্যন্ত। এখন এই ইনভেন্টরিটাকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? ম্যানেজ করা বলতে সবচেয়ে কম কস্টে কিভাবে আপনি বিক্রির আগ পর্যন্ত গুদামে জিনিসটা রাখতে পারেন। মনে করেন আপনার গুদামে যে স্টক আছে সেটার থেকে তো আপনার রিটেল স্টোরে মালগুলো যাচ্ছে, তাই না? দেন বিক্রি হচ্ছে। এখন যেতে 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 তো আপনি কি একবারে পুরো গুদাম খালি করার পর আবার অর্ডার দিয়ে আনবেন, নাকি কিছুটা থাকতেই অর্ডার দেবেন? আমরা তাই করি না? হ্যাঁ, ঘরে তো আমরা তাই করি। ধরেন আপনার মা যদি ভাত রান্না করে, উনি কি একদম চাল শেষ হলে তারপর আপনার বাবাকে বলে যে বাজার থেকে চাল নিয়ে আসো? একদিন বা দুদিনের চাল থাকতেই বলে, বা বাজার আমরা কি করি, ঘরে একদিন বা দুদিনের থাকতেই আবার করি। এখন এইখানে ট্রিক্সটা হচ্ছে যে আপনি কয় দিনের বাজার ঘরে থাকতেই আবার বাজারে যাবেন, কিংবা কয় দিনের ইনভেন্টরি আপনার চলার মতো পণ্য আপনার গুদামে থাকা অবস্থাতে আপনি আরেকবার অর্ডার দেবেন। মনে করেন আপনার গুদামে আপনি দেখলেন যে 10 ইউনিটস স্টক ছিল, যে কোনো জিনিসের স্টক, এখন আপনার 5 ইউনিটস কি হয়ে গেছে, দোকানে চলে গেছে, সেগুলো বিক্রি হয়ে গেছে। এবার আপনি তখন অর্ডার করলেন কি 5 ইউনিটস আমার চলে গেছে, আপনার গুদামের যে ধারণ ক্ষমতা সেটুকু তো আপনার মাল অর্ডার করতে হবে, তাই না? 5 ইউনিটস আপনার 10 ইউনিটস মনে করেন আপনার গুদামে মাল ধরে, যে কোনো মাল 5 ইউনিটস বিক্রি হয়ে গেছে, আপনি যখন অর্ডার করবেন আবার নিশ্চয়ই 5 ইউনিটস এর চেয়ে বেশি করবেন না। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আপনি যে অর্ডার করলেন, অর্ডার করার সাথে সাথে কি মালটা আসবে? এটা ডিপেন্ড করে, তাই না, যে আপনি কোথা থেকে অর্ডার করেছেন। সেটা 10 দিনে আসতে পারে, 15 দিনে আসতে পারে, 20 দিনে আসতে পারে। আপনাদের একটা আন্দাজ আছে, যেহেতু আপনি কন্টিনিউয়াস অর্ডার করছেন। আপনি এমন একটা কোয়ান্টিটি অর্ডার করলেন যে আপনার মাল বাকি যেটুকু 5 ইউনিটস আছে সেটুকু শেষ হয়ে গেল, অন্য মালগুলো এসে পৌঁছালো না, তাহলে আপনি স্টক আউট হয়ে যাবেন না? তাহলে এই ক্যালকুলেশনটা খুব ক্রিটিক্যাল, যে আপনি কোন লেভেলে আবার অর্ডার করবেন এবং কতটুকু অর্ডার করবেন, এটা এই দুটোই ইম্পর্টেন্ট। তো এখানে আমরা যেটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে শিখবো, আমরা এমন একটা কোয়ান্টিটি শিখবো, ইকুইলিব্রিয়াম অর্ডার কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিতে অর্ডার করলে আমাদের ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুটাই মিনিমাম হবে। ক্যারিং কস্ট জিনিসটা কি, আর অর্ডারিং কস্ট কি? অর্ডারিং কস্ট হচ্ছে প্রত্যেকবার অর্ডার করতে আপনার যে খরচটা পড়ে, প্রত্যেকবার একটা অর্ডার করতে আপনার যে খরচটা হয়, অর্ডার করলে মালটাকে আবার নিয়ে আসতে হয় না, ভাড়া দিয়ে নিয়ে আসতে হয়, তো সেটা আপনার অর্ডারিং কস্টের মধ্যে পড়ে। আর ক্যারিং কস্ট কি? ক্যারিং কস্টটা হচ্ছে মালটা যখন আপনার গুদামে একবার ঢুকে গেল, এরপরে ওই গুদাম ভাড়া এবং ওই মালের মেইনটেনেন্সের জন্য আপনার যে খরচ হয় সেটা হচ্ছে ক্যারিং কস্ট। আর যেটা এটা ক্যারিং খরচ না, যেটা আমি নিয়ে আসব ওটা অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট হচ্ছে আপনার গুদামে একবার ঢুকে গেল, আপনি পারচেজ করার জন্য যে অর্ডার করলেন, ওখানে তো আপনার মালটা নিয়ে আসতে হলো, ওটা হচ্ছে অর্ডারিং কস্ট। একবার অর্ডার করতে আপনার যে খরচ, আপনি অর্ডার করছেন এবং আপনি মালটা গুদামে ঢুকাচ্ছেন, ঠিক আপনার মালটা গুদামে ঢুকলো, ঢোকার পর থেকে আপনার এটার মেইনটেনেন্স থেকে শুরু করে গুদাম ভাড়া থেকে শুরু করে রিটেইলারের দোকানে আবার নিয়ে যাবেন না গাড়ি ভাড়া দিয়ে, সেটা হচ্ছে ক্যারিং কস্ট। ঠিক আছে, দুটো আলাদা হলো। তাহলে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে এমন একটা কোয়ান্টিটি, আমরা যে কোয়ান্টিটিটা অর্ডার দিলে আমাদের ক্যারিং কস্ট এবং কি অর্ডারিং কস্ট দুটোই একদম লোয়েস্টে থাকবে। লোয়েস্টে মানে দেখেন, আমি এই পয়েন্টটা যে দেখেন এখানে আমি চিত্রের মধ্যে তিন রকম কস্ট দেখিয়েছি। একটা দেখেন ক্যারিং কস্ট, দেখতে পাচ্ছেন, আরেকটা কি অর্ডারিং কস্ট, আরেকটা কি টোটাল কস্ট। টোটাল কস্টটা কি? টোটাল কস্টটা হচ্ছে এই অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট দুইটা যোগফল। কেমন? আমরা একটা চার্ট দেখি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। দেখেন অ্যানুয়াল ডিমান্ড, বছরে ডিমান্ড হচ্ছে কত? 24,000। এখন আমি যদি অর্ডার কোয়ান্টিটি, মানে আমি যে অর্ডার করব প্রত্যেকবার, আমি যদি 400 ইউনিট অর্ডার করি, তাহলে আমার নাম্বার অফ অর্ডার কত হবে বছরে? 60টা। যদি আমি 800 ইউনিট অর্ডার করি, নাম্বার অফ অর্ডার হবে 30।
যদি আমি 1200 ইউনিট অর্ডার করি, যদি আমি 1600 ইউনিট অর্ডার করি, তাহলে অর্ডার হবে, নাম্বার অফ অর্ডার কত হবে? 15। এই তিনটা লাইন তো ক্লিয়ার না? এখন এই লাইনটা আমি কিভাবে বের করেছি? অ্যানুয়াল ডিমান্ডকে অর্ডার কোয়ান্টিটি দিয়ে ভাগ করেছি, তাই না? তাহলে আমার এই লাইনটা বের হচ্ছে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসগুলো কিন্তু আমি এখানে ইনপুট দিয়েছি, কেমন? আরেকটা জিনিস আমাদের লাগবে এভারেজ ইনভেন্টরি। এভারেজ ইনভেন্টরি আমরা কিভাবে বের করব? এভারেজ ইনভেন্টরি আমাদের কেন প্রয়োজন? অঙ্ক করার জন্য ইনভেন্টরি লেভেলটা তো সবসময় সমান থাকছে না। আজকে একরকম, কালকে আরেকরকম, পরশু আরেকরকম, তাই না? অঙ্ক করার সময় আপনি কোনটা ধরবেন? আমরা একটা এভারেজ ইনভেন্টরি করব। এভারেজ ইনভেন্টরিটা আমরা কিভাবে করব? অর্ডার কোয়ান্টিটি কোনটা? এইটা। অর্ডার কোয়ান্টিটিকে আমরা 2 দিয়ে ডিভিশন করব। অর্ডার কোয়ান্টিটিকে আমরা 2 দিয়ে ডিভিশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এভারেজ ইনভেন্টরি। অঙ্ক করার সময় আমরা এই এভারেজ ইনভেন্টরির উপর অঙ্কটা করব, কারণ ইনভেন্টরি লেভেলটা সব সময় আপ ডাউন করে। ম্যাম 2 দিয়ে কেন ভাগ করব আমরা এখানে? 2 দিয়ে ভাগ করব কেন? আমাদের একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হচ্ছে মিনিমাম। দুইটা ম্যাক্সিমাম আর মিনিমামটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে একটা এভারেজ। হ্যাঁ, এটা তো জানি, এইজন্য জিজ্ঞাসা করছি 2 কেন? দুইটা জিনিস কি না? হ্যাঁ, ম্যাক্সিমাম মিনিমাম এই দুইটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করে এভারেজ মান পাচ্ছি। এভারেজ আমরা করলাম, এভারেজ আমরা এই যে এটাকে ভাগ করলাম। এখন আসি ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট আমরা কিভাবে বের করব? এই যে এভারেজ ইনভেন্টরিটা বের করলাম না? এভারেজ ইনভেন্টরিটা কেন বের করব? আমরা গুদামের যে ভাড়াটা দেব, যে মেইনটেনেন্স করব, এটা আমরা কোন ইনভেন্টরির উপর ধরব, তাই না? একবার তো ইনভেন্টরি, এই কারণে এভারেজ ইনভেন্টরিটা ক্যারিং কস্টের জন্য লাগে। তাহলে ক্যারিং কস্ট কি হচ্ছে? এভারেজ ইনভেন্টরিটা আমরা বের করছি, আর পার ইউনিট ক্যারিং কস্ট, পার ইউনিট ক্যারিং কস্ট একটা দেওয়া থাকে আপনাদের। হ্যাঁ, সেই পার ইউনিট ক্যারিং কস্টের সাথে আমরা কি করব? এভারেজ ইনভেন্টরিকে গুণ করব, ঠিক আছে? তাহলে আপনাদের ম্যাথে কিন্তু পার ইউনিট ক্যারিং কস্ট আলাদা করে দেওয়া হবে। তো মাল্টিপ্লাই করে আমরা কি পেলাম? যখন আমরা দেখলাম যে আমাদের যখন অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 400, তখন আমাদের 400 ইউনিট অর্ডার করলে আমাদের ক্যারিং কস্ট হচ্ছে 3000, 800 ইউনিট অর্ডার করলে 6000, 9000, 12000। দেখেন এই যে আমি বসিয়েছি 400 ইউনিটে কত? 3000, 800 ইউনিটে 6000। এই যে এই লাইনটা বসিয়েছি কিন্তু আমি। হ্যাঁ, নিচে আমি ধরেছি অর্ডার কোয়ান্টিটি, এই পাশে টোটাল কস্ট, এই যে এখানে বসিয়েছি। ক্যারিং কস্টটা দেখুন সব সময় ঊর্ধ্বগামী, মানে এটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, মানে অর্ডার কোয়ান্টিটি আমার যত বাড়বে, আমার যত মাল আসবে ঢুকবে ভিতরে, আমার ক্যারিং কস্ট কি হতে থাকবে? বাড়তে থাকবে। আচ্ছা, এখন দেখেন অর্ডারিং কস্ট। অর্ডারিং কস্ট হচ্ছে নাম্বার অফ অর্ডার পার ইউনিট। অর্ডারিং কস্ট কি হচ্ছে? অর্ডারিং কস্ট আপনার যখন 400 ছিল তখন প্রথমে ছিল 12000। এই যে অর্ডারিং কস্ট কার্ভ এখানে 400 যখন ছিল 12000, 800 যখন হয়েছে 6000, তারপরে 1200 যখন হয়েছে কত? 4000, 1600 যখন হয়েছে 3000। এখন আপনার কোশ্চেন হচ্ছে ক্যারিং কস্টটা বেড়ে যাচ্ছে, অর্ডারিং কস্টটা কমছে কেন? তাই না ব্যাপারটা? এখন আপনি একটা জিনিস অর্ডার করবেন, মনে করেন আপনার একটা ট্রাক লাগবে আনতে, ট্রাকের অনেকটুকু জায়গায় তো খালি হয়ে যাচ্ছে, তাই না? আপনি যদি একটা বেশি মাল অর্ডার করেন, আপনার হয়তো দুইটা ট্রাক লাগছে না, ওই একটা ট্রাকই ধরে যাচ্ছে। এজন্য যদি আপনি ছোট ছোট অর্ডার বারবার করেন, আপনি নিজেই চিন্তা করেন আপনার অর্ডারিং কস্ট বেশি লাগবে। আপনি ফুড পান্ডাতে ধরে আপনি খাবেন, এখন আপনি সকালের খাবার একবার অর্ডার করলেন, দুপুরের খাবার একবার অর্ডার করলেন, রাতের খাবার আরেকবার অর্ডার করলেন, ও তিনবারের ভাড়া নেবে না? আপনি জানেন আজকে আপনি রান্না করতে পারবেন না, আপনার এক্সাম বা আপনি ব্যস্ত, আপনি কি করলেন? তিনটা অর্ডারে একসাথে করলেন, তাহলে আপনার অর্ডারিং কস্টটা কমে যাচ্ছে না? এজন্য অর্ডার আপনি যত বেশি কোয়ান্টিটি করবেন, আপনার অর্ডারিং কস্ট কিন্তু কমতে থাকবে। Is carrying cost is storage cost? স্টোরেজ কস্ট, মেইনটেনেন্স কস্ট, এবং স্টোরেজ থেকে যখন আপনি আবার রিটেলারের শপে নিয়ে যাবেন সেইটার যে ট্রান্সপোর্ট, সেইটার কস্ট। এজন্য ক্যারিং কস্টটা, হ্যাঁ, যত আপনি জিনিস বেশি অর্ডার করবেন, অর্ডার স্টোর করবেন, আপনার স্টোরে কিন্তু বাড়তে থাকবে। এখানে যে লোকগুলো আছে মেইনটেনেন্সের জন্য, তাদের বেতন সবকিছু। তো ক্যারিং কস্টটা এজন্য আপনার যত আপনার কোয়ান্টিটি বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে। অর্ডারিং কস্ট, হ্যাঁ, ইনক্রিজ গ্র্যাজুয়ালি, এটা আপওয়ার্ড স্লোপিং। আর অর্ডারিং কস্ট হচ্ছে যত আপনার অর্ডারের কোয়ান্টিটিটা বড় হবে, তত আপনার অর্ডারিং কস্টটা কমতে থাকবে। ছোট ছোট অর্ডার বারবার করবেন, এটা অর্ডারিং কস্টটা বেশি হবে। এখন আমাদেরকে ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের একটা ব্যালেন্স করতে হবে। ছোট ছোট অর্ডারও আমরা পাবো,
ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে করি সেটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ঠিক আছে, এখানে তিন ধরনের অর্ডার কোয়ান্টিটি, তিন ধরনের পদ্ধতি তাহলে আমি ইনভেন্টরি ম্যানেজমেন্টের জন্য করলাম। একটা হচ্ছে ফর্মুলা দিয়ে বের করা, যেটা আপনারা ম্যাথে খাতায় করলেন। হ্যাঁ, এই যে ফর্মুলা দিয়ে বের করা, এটা হচ্ছে এটা একটা পদ্ধতি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল। এটা ওকে, এই যে এই চার্টটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড। ট্রায়াল এন্ড এরর মেথড কি, আমরা একবার একটা কোয়ান্টিটি বসিয়ে দেখব যে কোথায় গিয়ে আমাদের সবচেয়ে কম হয়, তাহলে ওইটা হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মডেল। এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর মডেল, এটা হচ্ছে গ্রাফিক্যাল মডেল। তিনটা মডেল আমরা দেখছি, এটা গ্রাফিক্যাল মডেল, তিনটা মডেল আমরা দেখাচ্ছি। এখন আসেন ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট আমরা বের করেছি। অর্ডারিং কস্ট আমরা কিভাবে বের করেছি, নাম্বার অফ অর্ডার, অর্ডার এটা না, নাম্বার অফ অর্ডারকে প্রত্যেকবার অর্ডারের যে ইউনিট খরচ সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, সেটা দিয়ে গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই ফিগার। তাহলে এইটা ওখানে। এখন দেখেন টোটাল কস্ট কি, টোটাল কস্ট হচ্ছে এই দুইটার যোগফল। কেমন, 3000 যোগ 12000 15, 6 যোগ 6 12, এই দুইটা ক্যারিং কস্ট আর অর্ডারিং কস্টের যোগফল হচ্ছে টোটাল কস্ট। এটাকে যদি আপনি গ্রাফে বসান তাহলে আপনি একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, টোটাল কস্টটা প্রথম দিকে কমে আসে, তারপরে আবার বেড়েছে। ঠিক আছে, কারণ এইটা এরকম, ওইটা ওরকম। হ্যাঁ, তো এইটার জন্য প্রথমে কমে তারপরে বাড়ে। যদি আমরা এই পয়েন্টগুলো গ্রাফে প্লেস করি দেখব টোটাল কস্টটা ওরকম আসে। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে একটা পয়েন্টে সবগুলোই আছে। দেখেন এই অর্ডারিং কস্টের সাথে ক্যারিং কস্ট একটা পয়েন্টে কিন্তু ছেদ করেছে। সেই পয়েন্টটা কোথায়, এখানে এই যে 6000 6000 কত কোয়ান্টিটিতে, 800 কোয়ান্টিটিতে। তো যদি আমরা একবারে 800 কোয়ান্টিটি অর্ডার করি তাহলে আমাদের সবচেয়ে কম কস্ট হচ্ছে, মানে ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুটোরই একটা ব্যালেন্স, পারফেক্ট ব্যালেন্স, দুটোই পারফেক্ট হচ্ছে। যদি আমরা 800 এর বেশি করি তাহলে কি বেড়ে যাচ্ছে, আমাদের অর্ডারিং কস্ট কমে যাচ্ছে, অর্ডারিং কস্ট কমে যাচ্ছে, ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে। 800 এর উপরে গেলে আর 800 যদি নিচে আসি তাহলে কি হচ্ছে, এখানে ক্যারিং কস্ট কমে যাচ্ছে, অর্ডারিং কস্ট বেড়ে যাচ্ছে। তাহলে 800 আমাদের এই ম্যাজিক্যাল এটা বের করতে হবে, কোন কোয়ান্টিটিতে দুইটা কস্টই সমান। 800 এর উপরে গেলে একটা বেড়ে যাচ্ছে আরেকটা কমে যাচ্ছে, 800 এর নিচে গেলে আবার আরেকটা বেড়ে যাচ্ছে আরেকটা কমে যাচ্ছে। 800 হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যেই কোয়ান্টিটিতে ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট দুটোই সমান। তাহলে এই কোয়ান্টিটিতে যদি আমরা অর্ডার করি তাহলে আমরা সবচেয়ে কম খরচে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবো, তাই না? একটাতে হচ্ছে আমরা বেশি অর্ডার করে গুদাম ভাড়া বেশি হয়ে যাচ্ছে, আরেকবার হচ্ছে গুদাম ভাড়া কমাতে গিয়ে আমরা বারবার অর্ডার করতে গিয়ে ট্রান্সপোর্ট কস্ট বাড়িয়ে ফেলছি, অর্ডারিং কস্ট বাড়িয়ে ফেলছি। তাহলে আমরা এমন একটা কস্ট বের করব এই 800 ইউনিট, এইটাই হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। ইওকিউ পয়েন্ট, ইওকিউ পয়েন্ট হচ্ছে এটা। ইওকিউ পয়েন্টের একটা বৈশিষ্ট্য আমরা কি দেখলাম, ইওকিউ পয়েন্টে ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট একে অন্যকে কি করে, ছেদ করে, অথবা দুটাই সমান হয়, যেভাবে আমরা করি না কেন। এখন আমরা ম্যাথের মাধ্যমে ইওকিউ মডেলের মাধ্যমে আমরা জিনিসটা একটু দেখি। আমাদের কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনের মধ্যে কি ইনফরমেশন দেওয়া আছে, ম্যানুফ্যাকচার স্পেশাল প্রোডাক্ট, একটা স্পেশাল প্রোডাক্ট বানায়, প্রোডাক্টের নাম হচ্ছে জেড। ও কি করছে, ফলোইং পার্টিকুলারস দেওয়া আছে যে মান্থলি ডিমান্ড অফ জেড হচ্ছে 1000 ইউনিটস। তাহলে বাজারে মাসে কত ইউনিটস ডিমান্ড হয়, 1000 ইউনিটস, এটা মান্থলি ডিমান্ড করছে। আর কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার হচ্ছে রুপি 100, মানে অর্ডারিং কস্ট, এক একটা অর্ডারে এত টাকা করে কস্ট। অ্যানুয়াল ক্যারিং কস্ট, অ্যানুয়াল ক্যারিং কস্ট হচ্ছে রুপি 15 পার ইউনিট ক্যারিং কস্ট। নরমাল ইউসেজেস হচ্ছে 50 ইউনিটস পার উইক, মিনিমাম ইউসেজেস 25 ইউনিটস পার উইক। এগুলো কিন্তু উইকলি দেওয়া, দেখেন এখানে অনেক ভাবে দেওয়া আছে, মান্থলি আছে, অ্যানুয়ালি আছে, উইকলি আছে। আমাদের কিন্তু সবগুলোকে একটা এককে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা সবচেয়ে ছোট একক এখন কি আছে, উইকলি না?
তাহলে আমাদের যদি অ্যানুয়ালি কে আমরা উইকলিতে আনতে চাই তাহলে কয়টা উইক বছরে 52 উইকস তাহলে আমাদের সবগুলোকে কিন্তু উইকলিতে এনে করতে হবে আচ্ছা এখন এইভাবে দেওয়া আছে এই জিনিসগুলো দেওয়া আছে আমাদের কিছু জিনিস বের করতে বলছে তাই না কি কি জিনিস আমাদেরকে বের করতে বলছে ইনফরমেশন গুলোর উপর ডিপেন্ড করে বের করতে বলছে রিঅর্ডার কোয়ান্টিটি মানে কি রিঅর্ডার কোয়ান্টিটি মানে আমরা পুনরায় যখন অর্ডার করব তখন অর্ডার আমরা কত ইউনিট করব ওই যে এইটা 800 400 1200 নাকি 600 কত অর্ডার কোয়ান্টিটি আমরা অর্ডার করব এটা হচ্ছে রিঅর্ডার কোয়ান্টিটি রিঅর্ডার লেভেল কি রিঅর্ডার লেভেলটা হচ্ছে মনে করেন আপনার গুদামে এতটুকু ক্যাপাসিটি আছে হ্যাঁ এখন আপনার মাল এক লট চলে গেল এখানে চলে আসলো আবার চলে গেল কিছু মাল স্টক এখানে চলে আসলো আবার চলে গেল এখানে চলে আসলো এখন আপনি কোন লেভেলে আসলে আবার অর্ডার করবেন কোয়ান্টিটি তো আলাদা যে আপনি কত কোয়ান্টিটি এনে ঢুকালেন লেভেল কততে নামলে আপনি আবার অর্ডার করবেন তো আপনি একটা লেভেল ঠিক করে রাখবেন যে এই লেভেলের নিচে যখনই নামবে তখনই আমার আবার আনতে হবে কারণ আপনার একটা আন্দাজ আছে সেই আন্দাজটা কি যে আমি অর্ডার করব এবং ওখান থেকে আসবে কতদিন সময় লাগবে এই এতদিন সময়ের মধ্যে কি আমার এতটুকু চলবে যতটুকু আছে তাহলে এই এতটুকু ডিপেন্ড করবে লিড টাইমের উপরে যে আপনার এই যে লেভেলটা আপনি ঠিক করবেন সেটা ডিপেন্ড করবে লিড টাইমের উপরে লিড টাইম জিনিসটা কি লিড টাইম কিন্তু বের করতে হয় লিড টাইম হচ্ছে আপনি একবার অর্ডার করলে সেই অর্ডারটা আপনার গুদামে এসে মালটা ঢুকতে কতটুকু সময় লাগবে যদি 10 দিন লাগে 10 দিন হচ্ছে লিড টাইম এখন এই যে লেভেলটা যে লেভেলের নিচে যে লেভেল টাচ করলে আপনি আবার অর্ডার করবেন সেটা হচ্ছে রিঅর্ডার লেভেল রিঅর্ডার লেভেলটা কিসের উপর ডিপেন্ড করে লিড টাইমের উপর লিড টাইম জিনিসটা কি যে আপনি একবার অর্ডার করলে মালটা আপনার গুদামে এসে ঢুকতে কতদিন সময় লাগে কেমন তাহলে আমাদের অঙ্কে বের করতে বলছে কি রিঅর্ডার কোয়ান্টিটি রিঅর্ডার লেভেল এবার বলছে মিনিমাম লেভেল মিনিমাম লেভেল হচ্ছে যেই লেভেলের নিচে যদি আপনি যান তাহলে আপনি স্টক আউট হয়ে যাবেন স্টক আউট মানে কি আপনার মালটা এসে পৌঁছানোর আগে শেষ হয়ে যাবে মানে মিনিমাম লেভেল ম্যাক্সিমাম লেভেল কি ম্যাক্সিমাম লেভেল হচ্ছে এই লেভেলটা এটার বেশি তো আর আনবে না ম্যাক্সিমাম লেভেল হচ্ছে সেই লেভেল যে লেভেলের বেশি আপনি আর যেতে পারবেন না মানে আপনার ক্যাপাসিটি এতটুকু এখন আপনি অর্ডার করলেন আপনার এই মাল ধরেন ততদিনে এতটুকু শেষ হয়েছে এখন আপনার অর্ডারটা যখন আসলো তখন আপনার এতটুকু হয়ে গেল আপনি এত বড় একটা অর্ডার করলেন এটা তো ঢুকবেই না তাহলে ম্যাক্সিমাম লেভেল হচ্ছে সেই লেভেল যেই লেভেলের উপরে আপনি কি করতে পারবেন আর যেতে পারবেন না আর মিনিমাম লেভেল হচ্ছে যেই লেভেলের নিচে গেলে আপনি স্টক আউট হয়ে যাবেন মানে আরেকবার মাল আসার আগে আপনার মাল শেষ হয়ে যাবে আচ্ছা এই লেভেলটা বের করতে হবে আরেকটা হচ্ছে এভারেজ স্টক লেভেল হ্যাঁ এভারেজ স্টক লেভেলটা কেন জরুরি ক্যারিং কস্ট বের করার জন্য জরুরি তাই না ক্যারিং কস্ট আপনি কিসের উপর ক্যালকুলেট করবেন মাল কখনো 100 থাকবে কখনো 200 থাকবে প্রতিনিয়ত তো ঢুকবে বের হবে তাহলে আমরা ক্যারিং কস্টটা কিসের উপর ধরব তাই না ক্যারিং কস্টটা হচ্ছে মেইনটেনেন্স কস্ট ক্যারিং কস্টটা ধরব এভারেজ ইনভেন্টরির উপর সেজন্য এভারেজ স্টক লেভেলটাও আমাদের কি করতে হবে বের করতে হবে এভারেজ স্টক লেভেলটা কি মিনিমাম এবং ম্যাক্সিমামের মাঝামাঝি একটা স্টক লেভেল কেমন আসলে তাহলে আমরা যেটা করেছি সেটা দেখি আমাদের একটা ফর্মুলা আছে ইওকিউ এর ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে দেখেন এই যে 2 এটা হচ্ছে ফর্মুলা 2 সব অঙ্কে এই 2টা থাকবে ইউটা কি ইউটা হচ্ছে অ্যানুয়াল ডিমান্ড অফ ইনপুটস অ্যানুয়াল একটা ডিমান্ড দেওয়া থাকে তারপরে পিটা হচ্ছে প্রত্যেকবার অর্ডারের কস্ট অফ প্লেসিং অ্যান অর্ডার প্রত্যেকবার অর্ডার করলে যে কস্ট আর নিচে এই এসটা কি এসটা হচ্ছে অ্যানুয়াল ক্যারিং কস্ট আমি যেটা বললাম মেইনটেনেন্স কস্ট হ্যাঁ গুদাম ভাড়া প্লাস আপনার ওখানে কর্মচারীদের বেতন আবার গুদাম থেকে রিটেল স্টোরে নিয়ে যাওয়ার যে যাতায়াত ভাড়া সেটা হচ্ছে এফ এখন দেখেন আমাদের ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি মানে ওই যে 800 কোয়ান্টিটি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এখানে কি ইওকিউ 800 হ্যাঁ এই পয়েন্টটা বের করতে গেলে আমরা এই ফর্মুলায় ফেলে করতে পারি অত বড় টেবুলেশনটা না করে ঠিক আছে আমাদের এই ইনফরমেশন গুলো যদি জানা থাকে তাহলে ফর্মুলাতে ফেলে আমরা ওই টেবুলেশন শীটটা না করেও বের করতে পারি আচ্ছা তাহলে দেখেন আমরা কি করলাম ফর্মুলা 2 বসালাম এখন বলেন তো এইখানে ঝামেলাটা এই যে 2600 এইটা কোথা থেকে আসে
এখানে তো দেওয়া আছে, কি দেওয়া আছে, মান্থলি ডিমান্ড হচ্ছে 1000 ইউনিটস, তাই না? মান্থলি ডিমান্ড হচ্ছে 1000 ইউনিটস। তাহলে মান্থলিটাকে যদি আমরা ইয়ারলিতে নেই তাহলে কত হবে? 12000 ইউনিটস হবে। কিংবা যদি আমরা মান্থলিটাকে যদি আমরা উইকলিতেও নেই তাহলে কি হবে? এই 1000 কে কি করতে হবে? 4 দিয়ে ডিভিশন করতে হবে, হ্যাঁ। কিন্তু এখানে যদি এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে, এই যে দেখেন নরমাল ইউসেজেস, মিনিমাম ইউসেজেস, ম্যাক্সিমাম ইউসেজেস, তখন আমরা এইগুলোর ফর্মুলাতে ইউজ করব, ঠিক আছে? যদি মনে করেন এগুলো যদি দেওয়া না থাকতো, শুধু যদি দেওয়া থাকতো মান্থলি ডিমান্ড এত ইউনিটস, কিংবা নরমাল ইউসেজেস, কি নরমাল ইউসেজেস হচ্ছে নরমালি আপনার গুদাম থেকে প্রতিদিন কত আউট হচ্ছে, সেটা হচ্ছে নরমাল ইউজ। এই ইনফরমেশন যদি দেওয়া না থাকতো তাহলে সিম্পলি আমরা এখানে কি করতাম, এখানে 1000 গুণ 12 12000 বসাই দিতাম, ঠিক আছে? 1000 গুণ 12 12000 বসিয়ে দিতাম। কিন্তু যদি এই নরমাল ইউসেজেসটা দেওয়া থাকে যে প্রতিদিন আপনার গুদাম থেকে নরমালি কত আউট হচ্ছে, তখন আমরা এটা ওয়ার্কিংস এর মাধ্যমে ইউজ করব। দেখেন অ্যানুয়াল ডিমান্ড আমরা কিভাবে বের করি? অ্যানুয়াল ডিমান্ড অফ ইনপুটস দেখছেন 12000 লেখা আছে, কিন্তু এইটাকে এখানে সমান সমান চিহ্ন দিয়েছে, দিয়ে কি করেছে, এটা একটু উইকলিতে কনভার্ট করেছে, যেহেতু ইনফরমেশন গুলো সব উইকলি দেওয়া আছে। তো এক বছর হচ্ছে 52 উইকস, রাইট? 52 উইকস এর সাথে এই দেখেন নরমাল ইউসেজেস অফ ইউনিট পার উইক, এখানে কত দেওয়া আছে? নরমাল ইউসেজেস মানে নরমালি প্রতিদিন কত বের হয়? 50। তাহলে আপনার অ্যানুয়াল হচ্ছে অ্যানুয়াল যেটা ডিমান্ড, সেটাকে যদি আপনি উইকলিতে নিয়ে আসেন তাহলে আপনার উইকলিতে হচ্ছে 50 প্রত্যেক উইকে 50 যাচ্ছে, তাহলে 52 উইকে কত যাবে? এটা হচ্ছে 2600। কারণ কি এখানে আমাদের সবগুলো উইকলিতে দেওয়া আছে, তাই না? পার উইকে দেওয়া আছে সবকিছু, এবং নরমাল ইউসেজেসটা আছে। সো আমরা তখন এইটাকে 12 দিয়ে গুণ না করে এইগুলো ইউজ করব। কিন্তু অঙ্কে যদি এগুলো দেওয়া না থাকে তখন আমরা সিম্পলি এটাকে 12 দিয়ে গুণ করে অঙ্ক করব, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা ইওকিউ বের করলাম। এখন আসেন রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেলের আবার ফর্মুলা দুই রকম হতে পারে। এখানে কিন্তু কোনো সেফটি স্টক দেওয়া নাই। সেফটি স্টক দেওয়া থাকলে একরকম হবে, সেফটি স্টক দেওয়া না থাকলে আরেকরকম হবে। এখন আসেন সেফটি স্টক জিনিসটা কি? সেফটি স্টক হচ্ছে এমন একটা স্টক যেটা আপনি সব সময় রেখে দেবেন, ইউজ করবেন না। কেন? আপনার হঠাৎ যদি বেশি অর্ডার আসে সেটা যাতে আপনি কি করতে পারেন, সেটা যাতে কোপ আপ করতে পারেন, সেইটা জন্য সেই সেফটি স্টকটাকে আমরা ওই জন্য রেখে দিই। আমরা কিছু টাকা দেখবেন সবসময় সরিয়ে রাখি, ওটা আমরা কখনো খরচ করি না, কিন্তু রাখি কেন? বিপদের দিনের জন্য। তো এরকম সেফটি স্টক যদি থাকে তাহলে ফর্মুলা একরকম হয়, সেফটি স্টকটা অ্যাড হয়ে যায় ওখানে, মানে যাই হোক না কেন আপনার রিঅর্ডার লেভেল সেফটি স্টকটা ওখানে অ্যাড হবে। কিন্তু সেফটি স্টক যদি না থাকে তখন ফর্মুলাটা আরেক রকম হয়। তো এখানে কোথাও সেফটি স্টকের কথা কিন্তু বলা নেই। সো আমরা এই ফর্মুলা এখন করব। নেক্সট আমরা যে অঙ্কগুলো করব সেগুলো আমরা সেফটি স্টক সহ করব। এখানে দেখেন রিঅর্ডার লেভেলটা কি? ম্যাক্সিমাম অর্ডার পিরিয়ড এবং ম্যাক্সিমাম ইউসেজেস। কেন ম্যাক্সিমামটা ধরা হচ্ছে? কারণ যখন আপনি অর্ডার করবেন লিড টাইমের জন্য আপনি সবসময় ম্যাক্সিমাম টাইমটা ধরবেন। আপনার ধরেন লাগবে 2 থেকে 4 দিন, কিন্তু আপনি সবসময় 4 দিন ধরবেন, তাহলে আপনার স্টক আউট হবে না। আপনি ধরলেন 2 দিন কিন্তু আসতে লাগলো 4 দিন, আপনি তো স্টক আউট হয়ে যাবেন। এই জন্য রিঅর্ডার লেভেলে সবসময় ম্যাক্সিমাম পিরিয়ডটা ধরা হয়, যে আমার আসতে ম্যাক্সিমাম কতদিন লাগবে, হ্যাঁ, এবং সর্বোচ্চ এই এতদিন সময়ের মধ্যে আমার যে স্টক আছে সেটা সর্বোচ্চ কত খরচ হতে পারে। তাহলে আপনি কি রিস্ক ফ্রি থাকবেন না? আপনি অর্ডারটা ধরবেন সবসময় সর্বোচ্চ কত সময় লাগবে আমার এসে পৌঁছাতে, মানে জ্যাম, ট্রাফিক জ্যাম ধরি, পরীক্ষার সময় আপনারা যেটা করেন, তাই না? প্রতিদিন যেভাবে রওনা দেন পরীক্ষার সময় ওইভাবে রওনা দেন, তারপর এসে দেখেন যে 15 মিনিট চলে গেছে। তো আমার কি করতে হবে? জ্যামের সময়টা হাতে ধরতে হবে না, এক্সামের দিন ম্যাক্সিমাম টাইমটা, ক্লাসেও আপনাদের যেটা হয়, তারপরে টিফিনের পরেও আপনাদের যে ক্লাসগুলো নিয়ে কি হয়, আসতে দেরি হয়ে গেল লিফটের জন্য দাঁড়িয়ে, তাহলে আপনাদের ওই টাইমটা ধরতে হবে। ওই টাইমটা সেফটি, ওই টাইমটা ধরেন না দেখেই তো কি হয়, ক্লাসে লেট হয়ে যায় আসতে। ওই টাইমটা হচ্ছে বাফার স্টক বা সেফটি স্টক, ঠিক আছে? মানে ম্যাক্সিমাম টাইমটা রাখতে হবে। সেফটি স্টক বা বাফার স্টকটা হচ্ছে যে আপনার বিপদের সময়ের জন্য যেটা আপনি জমিয়ে রাখেন সেটা। আর ম্যাক্সিমাম টাইমটা আমরা কেন রিঅর্ডার লেভেলের সময় কাউন্ট করব? যাতে আমরা বিপদে না পড়ি, কেমন? তাহলে আমরা সবসময় রিঅর্ডার লেভেলে
ম্যাক্সিমাম রিঅর্ডার পিরিয়ড আসতে আমাদের যতক্ষণ সময় লাগবে এবং এই সময়ের মধ্যে আমাদের যে স্টক আছে ম্যাক্সিমাম কত খরচ হতে পারে, তাহলে আমরা স্টক আউটে করব না। এই জন্য রিঅর্ডার লেভেলে এই দুইটা জিনিস আসছে। কেমন? আচ্ছা, এগুলো তো কোশ্চেনে দেওয়াই আছে যে ম্যাক্সিমাম হচ্ছে 6 উইক আর 75 ইউনিটস। দেখেন কোথায় দেওয়া আছে, এখানে কিছুটা মনে হয় কেটে গেছে কোশ্চেনের অংশ। দেখেন তো আপনারা যেখানে ম্যাথটা তুলেছেন 75 ইউনিটস দেওয়া আছে, তাই না? হ্যাঁ। আর রিঅর্ডার পিরিয়ড দেওয়া আছে 4 টু 6, মানে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ। আমরা দেখেন এখানে 6 সপ্তাহ ধরেছি ম্যাক্সিমামটা। এখন আসেন মিনিমাম লেভেল। মিনিমাম লেভেল কি? মিনিমাম লেভেল হচ্ছে এই লেভেলের নিচে, ওটা কি দেখানো যাবে? এই যে এখানে লেখা আছে 75 উইকস। হ্যাঁ, আবার নিচে নামিয়ে দেন। আচ্ছা, এখন মিনিমাম লেভেল কি? মিনিমাম লেভেল হচ্ছে যেই লেভেলের নিচে আপনি নামতে পারবেন না। নামলেই কি হবে? ওই লেভেলের নিচে যদি নেমে আপনি অর্ডার দেন, তখন ওইটা অর্ডার আসতে আসতে আপনার স্টক শেষ হয়ে যাবে। তো এটা ফর্মুলা দিয়ে আমরা কিভাবে বের করব? ফর্মুলা দিয়ে বের করব হচ্ছে রিঅর্ডার লেভেল। রিঅর্ডার লেভেল কি? এখানে আমি একটা অর্ডার লেভেল ঠিক করেছি না, এই যে এই লেভেলে আসলে আমি অর্ডার দিব, এই লেভেলটা, এই লেভেল থেকে আপনি মাইনাস কি করবেন? নরমাল ইউজেজেস, প্রতিদিন আপনার যে ইউজ হচ্ছে নরমালি সেইটা, প্লাস নরমাল অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড। অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড, অ্যাভারেজ রিঅর্ডার পিরিয়ড একটা বের করতে হবে। এখানে দুইটা পিরিয়ড দেওয়া আছে না, দুইটাকে অ্যাড করে আপনার কি করতে হবে? 2 দিয়ে ভাগ করে একটা অ্যাভারেজ করতে হবে, তাই না? এখানে 4 আর 6 দেওয়া আছে না, 4 যোগ 6 কত হয়? 10 উইকস। 10 উইকস কে 2 দিয়ে ভাগ করলে 5 উইকস। তাহলে যখন আপনি মিনিমাম লেভেল বের করবেন তখন আপনার একটা হচ্ছে নরমাল ইউজেজেস, তো এখানে দেওয়াই আছে 50। তাহলে এখানে 5 উইকস আমরা কোথায় পেলাম? 5 উইকস তো কোথাও দেওয়া নেই, ওই যে দেওয়া আছে 4 থেকে 6 সপ্তাহ। তাহলে 4 সপ্তাহ যোগ 6 সপ্তাহ ডিভাইডেড বাই 2, তাহলে কি হলো? এভারেজ বের হলো। তাহলে যখন আমরা মিনিমাম লেভেল বের করব তখন আমরা নরমাল ইউজ কত হয় সেটা রিঅর্ডার লেভেল থেকে বাদ দেব এবং সেটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? এভারেজ রিঅর্ডার পিরিয়ড দিয়ে। তাহলে আমাদের বের হবে 200 ইউনিটস, মানে মিনিমাম ইউনিট হচ্ছে 200 ইউনিটস। এর নিচে আমরা কি করতে পারবো না? নামতে পারবো না। নামলেই আমাদের স্টক আউট হয়ে যাবে। মিনিমাম এতটুকু আমাদের স্টকে থাকতেই হবে। আর যদি আমরা সেফটি স্টক রাখি, সেফটি স্টক আমরা বলতে পারি আপনি আপনার ডিমান্ডের উপর ঠিক করে নির্ভর করবেন, আপনার সামর্থ্যের উপর ঠিক করে নির্ভর করবেন যে আপনি সেফটি স্টক আরো 200 রাখবেন নাকি 100 রাখবেন নাকি 500 রাখবেন। হ্যাঁ, এটা আপনি আপনার সামর্থ্যের উপর ডিপেন্ড করে বা আপনার ফোরকাস্টিং এর উপর ডিপেন্ড করে, একটা বড় অর্ডার আসলে কিরকম লাগতে পারে আমার, সেটার উপর ডিপেন্ড করে আপনি রাখবেন সেফটি স্টকটা। এখানে সেফটি স্টকের ব্যাপারটা নেই। হ্যাঁ, সেজন্য মিনিমামটা হচ্ছে এতটুকু, আমাদের 200 ইউনিট রাখতেই হবে। এখন আসেন ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম হচ্ছে যেটার উপরে আপনি আর যেতে পারবেন না, মানে আপনার ক্যাপাসিটি আছে গুদামে 10 ইউনিট, আপনি নিশ্চয়ই 12 ইউনিট ঢুকাতে পারবেন না। ম্যাক্সিমাম লেভেল কত সেটা আপনার দেখতে হবে। মিনিমাম লেভেল হচ্ছে 200, ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম যে এখানে দেখেন মিনিমামে রিঅর্ডার থেকে মাইনাস হয়, ম্যাক্সিমামে রিঅর্ডারের সাথে যোগ হবে, এটা খেয়াল করতে হবে। যখন আপনি মিনিমাম লেভেল বের করবেন রিঅর্ডার থেকে কি হবে? মাইনাস হবে, আর যখন ম্যাক্সিমাম লেভেল বের করবেন রিঅর্ডারের সাথে যোগ হবে, মানে যে অর্ডারটা আসবে আর যেটা থাকবে সেইটা যোগ হয়ে আপনার ফুল কোয়ান্টিটি হবে। আচ্ছা, রিঅর্ডার লেভেলের সাথে কি যোগ হবে? রিঅর্ডার কোয়ান্টিটি। রিঅর্ডার লেভেল মানে কি? এই লেভেলটা যেটা আছে সেটার সাথে যোগ হবে যেটা আমি অর্ডার করেছি সেইটা। কেমন? রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল প্লাস রিঅর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, মানে যেটা আমার লেভেল আছে এবং যেটা আমি অর্ডার করেছি, এখান থেকে কি মাইনাস হবে? এই যে এটা আসতে আসতে আবার কিছু খরচ হয়ে যাচ্ছে না আমার, সেটা মাইনাস হবে। কি হবে? তখন আমরা নেব মিনিমাম ইউজেজেস এবং মিনিমাম অর্ডার পিরিয়ড। সবচেয়ে কম আমাদের কতটুকু খরচ হতে পারে এবং মিনিমাম অর্ডার পিরিয়ড। মিনিমাম অর্ডার পিরিয়ড হচ্ছে যে লেখা আছে না 4 থেকে 6 সপ্তাহ, আসতে কতটুকু লাগবে সময়। তখন আমরা ম্যাক্সিমাম লেভেলের ক্ষেত্রে ইন্টারেস্টিং দেখেন, ম্যাক্সিমাম লেভেল বের করার সময় সবসময় আমরা মিনিমাম ইউজেজেস এবং মিনিমাম অর্ডারটা ইউজ করছি। আর যখন আমরা মিনিমামটা বের করছি তখন আমরা এভারেজ এবং নরমালটা ইউজ করছি। আর যখন আমরা ম্যাক্সিমাম লেভেল বের করছি তখন আমরা ইউজ করছি কোনটা? আমাদের মিনিমাম কতটুকু ইউজ হয় এবং মিনিমাম আসতে কতটুকু সময় লাগে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা এখানে আনবো। এই ম্যাক্সিমামের ক্ষেত্রে এই দুটো মনে রাখবেন, সবসময় মিনিমাম হবে যে আপনার মিনিমাম কতটুকু সময় লাগবে এবং মিনিমাম কতটুকু ইউজ হবে। আচ্ছা, রিঅর্ডার কোয়ান্টিটি, রিঅর্ডার লেভেল 450 ইউনিটস। রিঅর্ডার লেভেল তো এখান থেকে আমরা বের করেছি না। আচ্ছা, প্লাস
reorder quantity 186 ইউনিটস reorder quantity কি এখানে কোথাও আছে একদম ফার্স্টে দেওয়া আছে না আমার ফার্স্ট কোশ্চেনে রিঅর্ডার কোয়ান্টিটি একদম প্রথমটা 186 ইউনিট বের করা হয়েছে এই যে এটা EOQ ইউকিউ টা হ্যাঁ রিঅর্ডার কোয়ান্টিটি বের করা হচ্ছে মাইনাস এই যে মিনিমাম ইউজেস 25 ইউনিটস কোশ্চেনে দেওয়া আছে 4 উইকস ও কোশ্চেনে দেওয়া আছে তাহলে আমাদের বের হলো 536 ইউনিটস এখন আসলে এভারেজ স্টক লেভেল এভারেজ স্টক লেভেলটা কেন বের করা জরুরি ক্যারিং কস্টটা জানার জন্য এখন এভারেজ স্টক লেভেল কি মিনিমাম স্টক লেভেল ম্যাক্সিমাম স্টক লেভেল এই যে আমরা বের করেছি না দুইটা তারপরে হচ্ছে এটাকে 2 দিয়ে ডিভিশন এখন যদি আমার কোশ্চেনের রিকোয়ারমেন্ট এই 3 আর 4 না থাকতো যদি শুধু থাকতো যে রিঅর্ডার কোয়ান্টিটি রিঅর্ডার লেভেল এভারেজ স্টক লেভেল এই তিনটা যদি থাকতো তাহলে মিনিমাম আর ম্যাক্সিমামটা আপনাদের ওয়ার্কিংসে দেখিয়ে দেওয়া লাগবে কারণ মিনিমাম ম্যাক্সিমাম না হলে তো আপনি এভারেজ স্টক বের করতে পারবেন না কিন্তু এটা ধরেন আমি রিকোয়ারমেন্টে চাইনি তখন আপনি কি করবেন তখন এই দুটো জিনিস আপনি ওয়ার্কিংসে দেখিয়ে দেবেন ঠিক আছে ক্লিয়ার এতটুকু